দেখো আজকে আমাদের প্রথম ডিআইটাতে কি বলছে, রিড দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। আচ্ছা, টাইপস অফ ট্যাঙ্ক, তিনটে ট্যাঙ্ক আছে, সিলিন্ড্রিক্যাল, কিউবয়েডাল আর কনিক্যাল, পি কিউ আর। ডাইমেনশন বলে দিয়েছে, রেডিয়াস আর হাইট, আর কিউবয়েডালের ক্ষেত্রে লেন্থ, ব্রেথ আর হাইট, আর রেডিয়াস আর হাইট কনিক্যালের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, এরপরে বলেছে ট্যাঙ্ক পি ইজ ফুললি ফিল্ড উইথ ওয়াটার। ট্যাঙ্ক পি কে আমরা পুরোপুরি ফিল্ড করলাম ওয়াটার দিয়ে। তাহলে পুরোপুরি যখন আমি ট্যাঙ্ক পি কে ফিল্ড করছি, যখন আমি ওয়াটার ভরছি, তখন ওয়াটার ভরলে ট্যাঙ্ক পি এর কোন ক্রাইটেরিয়াটা আমি কনসিডার করব? ট্যাঙ্ক পি এর কোন আয়তন, ভলিউম। তাহলে সিলিন্ড্রিক্যালের ভলিউম কি হবে? সিলিন্ড্রিক্যালের ভলিউম আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। তাহলে সবকটার ভলিউম আমি একবার দেখে নিই। তাহলে কিউবয়েডাল ক্ষেত্রে এটা তোমার 3D, তাহলে 3Dর ক্ষেত্রে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটার ভলিউম। আর কনিক্যালের ক্ষেত্রে ভলিউম কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এরপরে কি বলেছে? ট্যাঙ্ক পি ইজ ফুললি ফিল্ড উইথ ওয়াটার when a centimeter cube is poured into tank Q is fully filled। আচ্ছা, তিনটে ট্যাঙ্ক আছে, তিনটে ট্যাঙ্ক আছে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক পি, এটা হচ্ছে কিউবয়েডাল ট্যাঙ্ক কিউ, কিউবয়েডাল ট্যাঙ্ক কিউ এটা। আর কনিক্যাল, কনিক্যাল ট্যাঙ্ক হচ্ছে এস। ঠিক আছে, সরি আর, কনিক্যাল ট্যাঙ্ক হচ্ছে আর। এইবার এখানে খালি ট্যাঙ্ক আছে। এইবার কি বলেছে? আমি এর ভেতরে কিছু ওয়াটার দিয়ে ফিল করেছি, ট্যাঙ্ক পি কে ফুললি ফিল্ড করেছি ওয়াটার দিয়ে। এর ভেতর থেকে আমি এ সেন্টিমিটার কিউব মানে এ আয়তনের কিছু পরিমাণ ওয়াটার, ঠিক আছে, আমি ট্যাঙ্ক কিউতে দিয়েছি, যাতে ট্যাঙ্ক কিউটা ফুললি ফিল্ড হয়ে গেছে, যাতে ট্যাঙ্ক কিউটা ফুললি ফিল্ড হয়ে গেছে। দেন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার লেফট ইন পি ইজ 15433 এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, again a centimeter cube is poured into tank P। তাহলে জিনিসটা এরকম যাচ্ছে, প্রথমে ধরলাম পি এর ভলিউম ছিল পি, আমি ধরলাম পি এর ভলিউম হচ্ছে পি। ঠিক আছে, তার থেকে এ সেন্টিমিটার কিউব যদি আমি বার করে নিই, তাহলে রিমেনিং কত থাকছে? রিমেনিং থাকছে হচ্ছে তোমার ট্যাঙ্ক পি তে 15433, 15433 এত লিটার পি তে থাকছে ইন পি ট্যাঙ্ক, ইন ট্যাঙ্ক পি। এইবার কি বলছে? আমি যে এ লিটার বের করে নিয়েছিলাম, সেই এ লিটারটা আমি কার ভেতরে দিয়েছি? আমি সেই এ লিটারটা কিউ এর ভেতরে দিয়েছি, যাতে কিউটা পুরোপুরি ফুললি ফিল্ড হয়ে গেছে, কিউটা ফুললি ফিল্ড হয়ে গেছে। এবার তোমাকে কি ইনিশিয়ালি কোথাও বলা আছে যে কিউ এর ভেতরে আগের থেকে আমার ওয়াটার ছিল? কিউ এর ভেতরে আগের থেকে ওয়াটার ছিল, এটা কোথাও বলা আছে? এটা কোথাও বলা নেই যে কিউ এর ভেতরে আগের থেকে ওয়াটার ছিল। কিউ এর ভেতরে আগের থেকে ওয়াটার ছিল, এটা কোথাও বলা নেই। তার মানে কি? তার মানে যে পরিমাণ জল, যে পরিমাণ জল বলতে এ লিটার জল যেটা আমি ট্যাঙ্ক পি এর থেকে তুলেছিলাম, সেই এ লিটার জল যখন আমি ট্যাঙ্ক কিউতে ভরছি, সেই এ লিটার জলেই ট্যাঙ্ক কিউটা ফুললি ফিল্ড হয়ে গেছে, সেই এ লিটার জলেই ট্যাঙ্ক কিউটা ফুললি ফিল্ড হয়ে গেছে। তার মানে কি? কিউ এর ভলিউম কত হবে? কিউ এর ভলিউম হবে এ সেন্টিমিটার কিউ, কারণ কোথাও বলা নেই যে কিউ এর ভেতরে আগের থেকে ওয়াটার ছিল বা অন্য কোনো তরল পদার্থ ছিল। ঠিক আছে, এইবার কি বলছে? এইবার বলছে যে আমি আবার এ সেন্টিমিটার কিউব ওয়াটার ট্যাঙ্ক পি তে আবার দিচ্ছি, মানে যেটুকুনি বের করেছিলাম
সেইটুকুনি আমি আবার ব্যাক করছি কোথায়, ট্যাঙ্ক পিতে। তাতে আমার পি এর ভলিউম মানে ট্যাঙ্ক পি এর ভলিউম আবার পুনরায় পি দাঁড়িয়ে গেল, ট্যাঙ্ক পি এর ভলিউম আবার পুনরায় আমার পি দাঁড়িয়ে গেল। এরপরে কি বলছে, again a আচ্ছা, দেন বি সেন্টিমিটার কিউব ওয়াটার ওয়াজ পোর্ড ইনটু ট্যাঙ্কার। এবার এর ভেতর থেকে বি সেন্টিমিটার কিউব আমি ওয়াটার বের করে নিলাম, বি সেন্টিমিটার কিউব ওয়াটার বের করে নিলাম। সেটা কোথায় দিয়েছি, ট্যাঙ্ক আরে দিয়েছি। সো দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার লেফট ইন ট্যাঙ্ক পি ইজ 7392। তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা ট্যাঙ্ক পিতে এখন পড়ে আছে সেটা কত, 7392। ওকে, এবার কি বলছে, এবার নোটের ভেতরে বলছে দ্য ডাইমেনশন অফ ইচ ট্যাঙ্ক ইজ অ্যান ইন্টিগ্রাল ভ্যালু। আচ্ছা, ভ্যালু মানে পয়েন্টে আসবে না, ইন্টিজারে আসবে। ভ্যালু অফ ওয়াই ইজ মাল্টিপল অফ 11, ওকে, অ্যান্ড ভলিউম অফ ট্যাঙ্ক আর ইজ বি সেন্টিমিটার কিউব। লাস্টের কথাটার মানে বলো তো কি, লাস্টের কথাটার মানে হচ্ছে যে বি সেন্টিমিটার কিউব আমি ট্যাঙ্ক পি এর থেকে বার করেছিলাম সেকেন্ড টাইমে, সেই বি সেন্টিমিটার কিউব ওয়াটার যখন আমি ট্যাঙ্ক আর এর ভেতরে ফিল করছি, সেইটুকুনি ওয়াটারই আমার ট্যাঙ্ক আর কে ফুল ফিল করে দিচ্ছে। মানে ট্যাঙ্ক আরও আগের থেকে ফাঁকা ছিল, ট্যাঙ্ক পি এর কিছু পোর্শন জল নিয়ে আমি ট্যাঙ্ক আর কে ফিল করলাম। তার মানে সেখান থেকে আমার ট্যাঙ্ক আর এর তোমার ভলিউম আমাকে বলে দিয়েছে কত, বি সেন্টিমিটার কিউব। এটা আমাকে বলে দিয়েছে, মানে যতটুকুনি আমি বের করেছি সেটাই আমার ট্যাঙ্ক আর এর ভলিউম। মানে দুটো ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যতটুকুনি আমি বের করেছি সেটাই আমার কিউ এর ভলিউম, দ্বিতীয় ক্ষেত্রে যতটুকুনি আমি বের করেছি সেটাই আমার ট্যাঙ্কারের ভলিউম। বলো এইটুকুনি বুঝতে পেরেছো? মানে এইখান থেকে আমরা এইটুকুনি বুঝতে পারছি যে বি এর ভ্যালু হচ্ছে তোমার 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এর ভ্যালু হচ্ছে তোমার ওয়াই ইন্টু জেড, মানে ওয়াই স্কোয়ার ইন্টু জেড। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ভ্যালু। তাহলে এইবার এইখানে যদি আমি পি এর ভ্যালুও বসাই, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। কেন বলছি এই সেকেন্ডটা আমি কাজে লাগালাম, সেকেন্ডটা আমি কাজে লাগালাম কেন, কারণ কিউ এর ক্ষেত্রে তোমার ওয়াই আর জেড ভ্যারিয়েবল আছে, কিন্তু ট্যাঙ্ক পি আর ট্যাঙ্ক আর এর ক্ষেত্রে দুজনের রেডিয়াস আর হাইটের জন্য আর ইউজ হয়েছে, দুজনের রেডিয়াস আর হাইটের জন্য আর ইউজ হয়েছে। তার মানে দুটোর ক্ষেত্রে তোমার ভ্যারিয়েবল সেম, ওর জন্য আমি এইটা সেকেন্ড ইকুয়েশনটাকে ইউজ করছি। সেকেন্ড ইকুয়েশনটাকে ইউজ করে তোমার এখানে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু কত, 7392। তাহলে এখান থেকে আমি পাই আর স্কোয়ার যদি আমি কমন নিই, ভেতরে কত থাকছে, ভেতরে থাকছে এইচ মাইনাস এইচ বাই 3 ইকুয়ালস টু 7392। এবার ভ্যালু বসিয়ে দাও, পি এর ক্ষেত্রে তোমার ভ্যালু কত, পাই আর স্কোয়ার, তো পাই আর স্কোয়ারই থাকবে কারণ রেডিয়াস দুজনের ক্ষেত্রেই আর বলে দেওয়া আছে, পাই আর স্কোয়ারে চেঞ্জ হবে না। হাইটের ক্ষেত্রে চেঞ্জ হবে, হাইটের ক্ষেত্রে তোমার কনিক্যালের ক্ষেত্রে কত আর সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কত, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে আর প্লাস 14, কনিক্যালের ক্ষেত্রে 3r প্লাস 6। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, এটা হচ্ছে কনিক্যাল, তাহলে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে তোমার কত, r প্লাস 14 মাইনাস 3r প্লাস 6, এটা কত, এটা হচ্ছে তোমার 3r প্লাস 6। তাহলে 3 দিয়ে যদি কেটে দাও তাহলে আলটিমেটলি তোমার কি থাকছে, r মাইনাস 2, r মাইনাস 2 থাকছে। তাহলে এখানে তোমার এই আর কেটে গেল, আর এখানে তোমার কত থাকছে, 7392। তাহলে এবার যদি তুমি এখানে এটাকে 22/7 লেখো, 22/7 লিখে তুমি একটা কাজ করো, 22 দিয়ে যদি এটাকে কেটে দাও, দেখো কাটা যায় নাকি। 22 দিয়ে কাটলে তোমার 3/22 66, এখানে তোমার 79, 3/22 আবার 66, এখানে তোমার 336, তাহলে 22 দিয়ে কাটলে 336, আর এখানে তোমার কত থাকছে, এখানে থাকছে হচ্ছে তোমার 12, 12 দিয়ে কাটো, 12 দুগুণা 24, 8 বারং 96, 28। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কত, এখান থেকে আমি আর স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি 7 ইন্টু
4, 28 কে আমি ভেঙে দিলাম, তাহলে আর ইকুয়ালস টু কত, 7 ইন্টু 2, তাহলে 7 ইন্টু 2 করলে আর ইকুয়ালস টু আমার কত বেরোচ্ছে, আর ইকুয়ালস টু আমার 14 বেরোচ্ছে। এখানে তোমার কি করলাম, এখানে আমি এই ট্যাঙ্ক পি তে যে ইকুয়েশনটা আছে, প্রথম ইকুয়েশনটা পি মাইনাস এ ইকুয়ালস টু 15433, এটাতে আমি আর এর ভ্যালু পুট করে বসালাম, তাহলে কি থাকছে, পাই আর স্কোয়ার এইচ 22/7 ইন্টু 14 এর স্কোয়ার ইন্টু 28, 14 প্লাস 14 ইকুয়ালস 28 মাইনাস ওয়াই স্কোয়ার জেড। ওয়াই স্কোয়ার জেড কোথা থেকে আসছে, আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু 15433। এখান থেকে আমি ওয়াই আর জেড এর ভেতরে একটা রিলেশন বার করতে পারবো। তাহলে এখানে তোমার যদি আমি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে তোমার এখানে 14 দুগুণা 28, কারণ একটা 14 কেটে যাচ্ছে, 2 থাকছে, তাহলে 14 দুগুণা 28 থাকছে, তাহলে 22, 22 ইন্টু 28 ইন্টু 28 থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু 15433। তাহলে এবার ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে, আর কোনো উপায় নেই। 28 স্কোয়ার কত বলতে পারবে? 28 স্কোয়ার 784। 784 সঙ্গে তুমি যদি 22 গুণ করো, তাহলে তোমার কত থাকছে, এখানে 4 22 88, 8 আয় থাকছে 8, 8 22 176, এর সঙ্গে যদি তুমি যোগ করে দাও, যোগ করলে তোমার 8 6 14, 17 এটাকে 18, তাহলে এখানে 4 হয় থাকছে 18, 7 22 তোমার 154, তার মানে 18 সঙ্গে তুমি 154 যোগ করো, তাহলে কত থাকছে, 8 4 12 2, 6 1 7 1, 17248, ঠিক আছে। তাহলে এবার তোমার এখানে কি করবে, এখানে তুমি ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু y square z equals to 17 2 4 8 15433 বিয়োগ করে দাও, বিয়োগ করলে তোমার কত থাকছে দেখো, 5 ঘর 1 ঘর 8 ঘর 5 এর 1 6 1 ঘর 1815 is y square z, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এইখান থেকে আমাকে একটা কথা বলে দেওয়া আছে যে y হচ্ছে 11 এর মাল্টিপল, y হচ্ছে 11 এর মাল্টিপল, তাহলে আমাকে 11 এর মাল্টিপল বের করতে হবে। কতক্ষণ পর্যন্ত 11 এর মাল্টিপল, কতদূর গেলে আমি 11 এর মাল্টিপল পাবো সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি একটা কাজ করি, y স্কোয়ার জেড, দেখো এখানে তুমি দেখো লাস্টে ইউনিট ডিজিটে 5 আছে, তার মানে এটা 5 এর মাল্টিপলে আছে, তাহলে 5 ইন্টু 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত থাকছে, 3 5 15, 5 6 30, 3 5 15, 363, 363 আবার 3 এর মাল্টিপল, 363 আবার 3 এর মাল্টিপল, তাহলে 3 এর মাল্টিপলে তুমি ভেঙে দাও, তাহলে এখান থেকে তুমি যদি আবার 3 কে সরিয়ে আনো, তাহলে 5 গুণ 3 ইন্টু 3 দিয়ে কেটে দাও, 3 অক্ষে 3, 3 দুগুণা 6, 3 অক্ষে 3, 121, 11 মাল্টিপল, তার মানে আমি 11 মাল্টিপলে পৌঁছে গেলাম, তার মানে y হবে কি 11 মাল্টিপল, আর z হবে কি রিমেনিং পার্টটা। তাহলে z এর ভ্যালু কত বেরিয়ে গেল আমার, z এর ভ্যালু বেরিয়ে গেল আমার 15, আর y এর ভ্যালু আমার কত, y স্কয়ার ইকুয়ালস টু 121, তাহলে y এর ভ্যালু কত, y এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 11। বলো বুঝতে পেরেছো কি করে বার করলাম? দেখো প্রথম কোয়েশ্চেন বলেছে ফাইন্ড দ্য ভলিউম অফ স্ফিয়ার অফ রেডিয়াস z প্লাস 6 সেন্টিমিটার। তাহলে z এর মান কত বেরিয়েছে আমার 15, তাহলে রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে তোমার 21, রেডিয়াস হচ্ছে তোমার 21, ঠিক আছে। আর এখানে স্ফিয়ারের ভলিউম কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হচ্ছে তোমার স্ফিয়ারের ভলিউম। তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে আমি এখানে কি লিখবো, 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউব, মানে 21 এর কিউব, তাহলে 21 এর কিউব, তাহলে তোমার এখানে 7 3 21, তাহলে এখানে কত থাকছে 21 এর স্কোয়ার। তাহলে এবার ক্যালকুলেট করে তুমি ভ্যালুটা বসাতে পারবে আরামসে, কারণ
4 ইন্টু 22 ইন্টু 21 স্কোয়ার, এটা কত আসছে একটু গুণ করে আমাকে বলো তো। তাহলে অপশন এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা গুণ করে আসবে তোমার 38808। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেনটাতে আমাদের কি বলছে, ফর ট্যাঙ্ক পি ইনিশিয়ালি এমটি, ইনলেট পাইপ এম সাপ্লাই মিল্ক ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 2 আর মিনিটস। তাহলে আর এর ভ্যালু কত আমরা জানি, আর এর ভ্যালু আমরা জানি 14, ওয়াই এর ভ্যালু আমরা কত জানি 11, জেড এর ভ্যালু আমরা কত জানি 15। কি বলেছে, ফর ট্যাঙ্ক পি ইনলেট পাইপ এম ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 2 আর মিনিটস। তাহলে এম একটা ট্যাঙ্ক ফিল করে কতক্ষণে, 2 আর মিনিটসে। তাহলে 2 আর মিনিটস মিনস 28 মিনিটসে এম একটা ট্যাঙ্ক ফিল করতে পারে। while inlet pipe n can 4 into z minus 1 minutes এ সাপ্লাই ওয়াটার। তাহলে এটাকে কি প্রডিউস করছে, মিল্ক। তাহলে n কি প্রডিউস করছে, ওয়াটার। n একটা সেই ট্যাঙ্কটাতে 4 into z minus 1, তাহলে z minus 1 মানে 14 into 4 4 14 56 56 মিনিটসে পুরো ট্যাঙ্কটাতে ওয়াটার দিয়ে ভর্তি করে দিতে পারে। At 9 am, both pipes M and M started simultaneously. সকাল 9টায় M আর N দুটো পাইপ একসঙ্গে স্টার্ট করা হলো। ঠিক আছে, at 9:10 এটা এ হোল হবে, at 9:10 am hole occurred at bottom of the tank which emptied k centimeter cube per minute. ঠিক আছে, তাহলে 9:10 মানে আফটার 10 মিনিটস ট্যাঙ্কটাতে একটা হোল ক্রিয়েট হচ্ছে। সেই হোলটা কি করছে, সেই হোলটা আমার কে সেন্টিমিটার পার কিউব পার মিনিটে তোমার জল খালি করছে। অ্যাট 9:15 মানে আরো 5 মিনিট বাদে, অ্যাট 9:15 হচ্ছে অ্যানাদার হোল অফ সেম সাইজ অকার্স। আর একটা হোল হচ্ছে, প্রথমে একটা হোল হয়েছিল, এখন আর একটা হোল হচ্ছে। ঠিক আছে, সেও সেম অকার্স। ঠিক আছে, আর কিছু বলা নেই, মানে কে সেন্টিমিটার কিউব পার মিনিটেই তোমার খালি করছে। অ্যাট 9:20 PM অল দ্য পাইপস আর ক্লোজড, মানে আরো 5 মিনিট বাদে 9:20-তে সব কটা পাইপ কি হয়ে গেল, ক্লোজ করে দেওয়া হলো। ঠিক আছে, অ্যান্ড ক্লোজড অ্যান্ড লিকেজ ওয়াজ রিপেয়ার। যে কটা লিকেজ ছিল, দুটো লিকেজ ছিল, দুটো লিকেজই তোমার রিপেয়ার করে দেওয়া হলো। ঠিক আছে, অ্যান্ড ট্যাঙ্ক পি ইজ ফিল্ড উইথ মিল্ক, এবং লিকেজটা ঠিক করে দেওয়ার পরে ট্যাঙ্ক পিতে পুরোটাই তোমার মিল্ক দেওয়া হলো, মানে রিমেনিং যা থাকবে তার উপর দিয়ে পুরোটা মিল্ক দেওয়া হলো। ঠিক আছে, নাও দ্য অ্যামাউন্ট অফ মিল্ক ইজ অ্যাপ্রক্স হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান দ্যাট অফ ওয়াটার। এই কথাটা মানে হচ্ছে, যখন 9:20-তে আমি ট্যাঙ্কটাকে ক্লোজ করলাম, তাতে রিমেনিং যত ওয়াটার আছে আর যত মিল্ক আছে সেটা বাদে আমি যদি এরপরে বাদবাকি ট্যাঙ্কটা যদি আমি পুরোটা মিল্ক দিয়ে আমি যদি ফিল আপ করে দিই, তাহলে রিমেনিং ওয়াটার এর থেকে মিল্কের পোর্শন কত পার্সেন্টেজ বেশি আছে, এটা আমাকে জিজ্ঞেস করেছে। এবার কি বলেছে, ইফ লিকেজ ক্যান এমটি দ্য ট্যাঙ্ক ইন 7y মিনিটস, ইফ লিকেজ ক্যান এমটি দ্য ফুল ট্যাঙ্ক ইন 7y, মানে যদি লিকেজ তোমার পুরো ট্যাঙ্কটাকে কত মিনিটে খালি করতে পারে, 7y মিনিটস, মানে 77 মিনিটসে পুরো ট্যাঙ্কটা খালি করতে পারে। তাহলে একটা কাজ করে আমি এফিসিয়েন্সি বের করি, ইনলেট পাইপ এম, ইনলেট পাইপ এন আর লিকেজ। ইনলেট পাইপ এম সেই ট্যাঙ্কটাতে মিল্ক পুরোটা ভরতে পারে কতক্ষণে, 28 মিনিটসে। ইনলেট পাইপ এন পুরো ট্যাঙ্কটাতে ওয়াটারে ভর্তি করতে পারে কত মিনিটসে, 56 মিনিটসে। আর লিকেজটা পুরো ট্যাঙ্কটাকে খালি করতে পারে কত মিনিটসে, 77 মিনিটসে। তাহলে এবার যদি আমি এখানকার এলসিএম করি, এলসিএম করলে তুমি দেখছো এটা তোমার 7 into 11, এটা 7 into 8, এটা 7 into 4। তাহলে এখানে তোমার 7 তো তোমার থাকছেই, সাথে কি থাকছে, সাথে 11 থাকবে ইন্টু
8 থাকবে। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি মানে এফিসিয়েন্সি বার করো, এফিসিয়েন্সি তোমার কত আসবে? 7 ইন্টু 4 মানে 4 দুগুণে 8, 22 মিনিট, 22 ইউনিট। 7 ইন্টু 8 করলে তোমার এখানে 11, 7 ইন্টু 11 করলে এখানে 8। ঠিক আছে, এটা কি বেরিয়ে গেল? এটা এম এন আর এল এর এফিসিয়েন্সি, মানে পার মিনিটে কত ইউনিট সে জল ফিল আপ করছে, বের করছে। ঠিক আছে, এইবার কি বলছে, প্রথম 10 মিনিট কি হয়েছে, 9টার থেকে দুটো এম আর এন একসঙ্গে কাজ করা শুরু করছে। প্রথম 10 মিনিটে কারা কাজ করছে? প্রথম 10 মিনিটে এম আর এন দুজনে মিলে কাজ করছে। তাহলে প্রথম 10 মিনিটে এম আর এন দুজনে মিলে কাজ করছে। তাহলে প্রথম 10 মিনিটে কতটা জল ভরছে? প্রথম 10 মিনিটে 33 ইউনিট, মানে এতটা জল ভরছে প্রথম 10 মিনিটে। কারণ পুরোটাই মিনিটের হিসাবে ডিভাইড করা আছে, পুরোটাই মিনিটের হিসাবে তোমার ডিভাইড করা আছে, তাই ঘন্টাতে পরিণত করার আমার আপাতত কোনো দরকার পড়ছে না। তারপরের 5 মিনিটে কি হচ্ছে? তারপরের 5 মিনিটে তোমার দুটো পাইপ তো একসঙ্গে কাজ করছে, সাথে একটা লিকেজও জেনারেট হয়েছে। এবার দুটো পাইপ যদি একসঙ্গে কাজ করে মানে 22 প্লাস 11 মাইনাস 8, মানে একটা লিকেজ জেনারেট হয়েছে 5 মিনিটে। ঠিক আছে, তারপরের 5 মিনিটে কি হচ্ছে? তারপরের 5 মিনিটে দুটো লিকেজ জেনারেট হয়েছে। ঠিক আছে, 9টার থেকে কাজটা শুরু করলো, 9টাতে তোমার দুটো পাইপ একসঙ্গে কাজ করা শুরু করেছে, 9টা 10-এ গিয়ে দেখছে যে এত লিটার জল ভরেছে, 9টা এটুকুনি 9টা 10-এ পৌঁছেছে। এবার 9টা 15-তে গিয়ে দেখছে একটা লিকেজ জেনারেট করেছে। এবার 9টা 20-তে গিয়ে দেখবে যে দুটো লিকেজ আছে। 9টা 20-তে গিয়ে দেখবে কি বলছে, at 9:15 am another hole of same size occur, মানে 9টা 15-তে লিকেজটা তৈরি হয়েছে, লিকেজটা জল খালি করবে কতক্ষণ? 9টা 20 পর্যন্ত। 9টা 15-তে তৈরি হয়েছে, শেষ করবে হচ্ছে 9টা 20 পর্যন্ত জল খালি করবে। তাহলে রিমেনিং 5 মিনিটে কতটা জল খালি করেছে? 22 প্লাস 11 আগের লিকেজ প্লাস 9টা 15-তে যে লিকেজটা ক্রিয়েট হয়েছে সেই লিকেজটা, টোটালটা মিলিয়ে তোমার কি যতটা জল রিমেনিং থাকবে, যতটা জল ভরতে পারবে 9টা 10 থেকে 9টা 20-র ভেতরে যতটা জল ভরতে পারবে সেইটা হচ্ছে এই ইকুয়েশনটা। তাহলে এখানে হিসাব করলে দেখো কতটা জল এখন পড়ে আছে 9টা থেকে 9টা 20-র ভেতরে। এখানে তোমার 330, এখানে কত? 33 মাইনাস 8, 33 মাইনাস 8 মানে 25, মানে 5 25-এ 125, প্লাস এখানে 33 মাইনাস 16, 33 মাইনাস 16 করলে তোমার এখানে 7, 1 2 17, 5 17 85। তাহলে 9টা থেকে 9টা 20 পর্যন্ত কত লিটার জল ভরেছে পার মিনিটে? কত সেন্টিমিটার কিউব জল ভরেছে পার মিনিটে? তাহলে দেখো এখানে তোমার 5 5 10-এর 0, 8 আর 1 9, 9 আর 2 11, 11 আর 3 14, 4 হয়ে যাচ্ছে 1, 11 আর 2, 11 আর 2, 3 আর 2 5, 540। তাহলে কত সেন্টিমিটার কিউব জল ভরেছে? এত। ঠিক আছে, এতটা ভলিউম জলে কভার করেছে, মানে এটার ভেতরে এতটা এর ভেতরে খালি জল নেই, এর ভেতরে মিল্কও আছে, ওয়াটারও আছে, মানে মিল্ক আর ওয়াটারের মিশ্রণ এটা এত সেন্টিমিটার কিউব কভার করেছে। এইবার ধরো তোমার এখানে ট্যাঙ্ক আছে একটা, এখানে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের ভেতরে ট্যাঙ্ক পি মানে সিলিন্ড্রিক্যাল, ট্যাঙ্ক পি এর ভেতরে এইটুকুনিতে আছে 540, এইটুকুনি কভার করে আছে 500। দেখো এখানে আছে ট্যাঙ্ক পি আছে, ট্যাঙ্ক পি তে 540 সেন্টিমিটার কিউব মিক্সচারটা অধিকার করে আছে। এবার কি বললো,
কারণ ট্যাঙ্ক পি পুরোপুরি ফিল্ড হয়নি, কারণ অলরেডি লিকেজ হচ্ছে। ততক্ষণে লিকেজ হতে 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 লিকেজটা ছাড়াই করার পরে আমার এতটা জল দাঁড়িয়ে, এতটা মিক্সচার দাঁড়িয়েছে। এইবার কি বলছে, যেটুকুনি পোর্শন ফাঁকা আছে সেইটুকুনি পোর্শনকে কি করছে, সেইটুকুনি পোর্শনকে আমি মিল্ক দিয়ে ফিল আপ করছি। কারণ বলেছে রিপেয়ার করা হলো এবং পাইপগুলো ক্লোজ করে দেওয়া হলো, তারপরে ট্যাঙ্ক পি ফিল্ড বাই মিল্ক। পাইপ ক্লোজ করার পরে ট্যাঙ্ক পি কে পুরোটাই মিল্ক দিয়ে ফিল করে দেওয়া হলো। নাও দ্য অ্যামাউন্ট অফ মিল্ক ইজ অ্যাপ্রক্স হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান ওয়াটার, মানে এখন ওর ট্যাঙ্ক পি এর ভেতরে মিল্কটা ওয়াটারের থেকে কত পার্সেন্ট বেশি আছে। ইফ দ্য লিকেজ, ওটা তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইবার আমাকে দেখতে হবে 540-এর ভেতরে কতটা মিল্ক আছে। 540-এর ভেতরে কতটা মিল্ক আছে আমি কি করে বার করব? আমি জানি মিল্ক আর ওয়াটারের রেশিও কত। কি করে রেশিও আমি জানি? কারণ আমি জানি মিল্ক আর ওয়াটারের এফিসিয়েন্সি কত। মিল্ক আর ওয়াটারের এফিসিয়েন্সি হচ্ছে 22 আর 11। মানে 1 মিনিটে এম 22 লিটার জল ভরছে, 1 মিনিটে এন 11 লিটার জল ভরছে। তাহলে এখান থেকে আমি এদের দুজনের যদি আমি রেশিও করে দিই, তার মানে 2:1। তার মানে তোমার টোটাল মিল্ক আর ওয়াটারের রেশিও কত আছে মিক্সচারে? 2:1। তার মানে প্রথমে 2:1 দিয়ে শুরু হলে লাস্টে গিয়ে যখন 540 লিটার আছে, তাতেও তোমার মিল্ক আর ওয়াটারের রেশিও 2:1ই থাকবে। তাহলে 2:1 যদি হয়, তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 540 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 180। তাহলে মিল্ক কতটা আছে এখন? অ্যাট প্রেজেন্ট মিল্ক কতটা আছে? মিল্ক হচ্ছে 2 গুণ 180 মানে 360। আর অ্যাট প্রেজেন্ট ওয়াটার কতটা আছে? অ্যাট প্রেজেন্ট ওয়াটার হচ্ছে তোমার 180 লিটার, ঠিক আছে। তাহলে আমি লিটার বলছি, এখানে সেন্টিমিটার কিউব বলেছে, এতটা আছে। তাহলে এইবার যদি পুরো কন্টেনারটা রিমেনিং পোর্শনটাও যদি আমি মিল্ক দিয়ে ফিল আপ করি, আমাকে জানতে হবে তার আগে পুরো কন্টেনারে কতটা আছে। পুরো কন্টেনারের ভলিউম হচ্ছে 7 × 11 × 8। পুরো কন্টেনারের ভলিউম হচ্ছে 7 × 11 × 8, যেটা আমি টোটাল ওয়ার্ক, সেটাই আমার পুরো কন্টেনারের ভলিউম। তাহলে পুরো কন্টেনারের ভলিউম যদি এটা হয়, তাহলে আমি বলতে পারি এটা 56 × 11। তাহলে 6, 5 আর 6 11, 1 5 আর 1 6, 616। তাহলে পুরো কন্টেনারটার ভলিউম কত? পুরো কন্টেনারটার ভলিউম হচ্ছে 616। তাহলে পাইপ ক্লোজ করার পরে কতটা মিল্ক তার ভেতরে দেওয়া হচ্ছে। এবার 616 এর থেকে তুমি যদি ওয়াটার বাদ দিয়ে দাও, তাহলে শুধু মিল্ক পড়ে থাকবে। ওয়াটার বাদ দিলে তোমার কথা হচ্ছে 6 8 আর 3 11, 11 1 2 4, 436 সেন্টিমিটার কিউব তোমার কি আছে? মিল্ক আছে, টোটাল মিল্ক। এটা কি? এটা টোটাল মিল্ক। আমার দরকার নেই জানার যে মিল্ক তোমার আগে রিমেনিং কতটা পড়ে আছে, এটা আমার জানার দরকার। টোটাল মিল্ক হচ্ছে তোমার 436। আমাকে বলেছে মিল্ক ওয়াটারের থেকে কত পার্সেন্টেজ বেশি। কারণ আমি টোটাল পাইপ ক্লোজ করার পরে এক্সট্রা আরো মিল্ক দিয়েছি, তাতে আমার টোটাল মিল্ক দাঁড়িয়েছে 436, আর ওয়াটার কত দাঁড়িয়েছে? 180। তাহলে মিল্ক ওয়াটারের থেকে কত পার্সেন্টেজ বেশি বের করতে হবে। তাহলে মিল্ক আর ওয়াটার তোমার এখানে বিয়োগ করে দাও। বিয়োগ করলে তোমার কত থাকছে? 6 ঘর 5 ঘর 1 আর 1 2 2 ঘর 256 বাই 180 ইন্টু 100%, এইটা হবে তোমার অ্যান্সার। তাহলে এটা যদি করো তুমি, 0 0 কেটে যাচ্ছে, 18 দিয়ে যদি কাটো, 18 কে 18 পয়েন্টে যাবে, ঠিক আছে। এক কাজ করো, এখানে তুমি 5 দুগুণা 10, 9 দুগুণা 18 করে দাও। 9 দুগুণা 18 করলে তো, এবার তুমি যদি 9 দিয়ে কাটো, 9 দিয়ে কাটলে তোমার 256 কে 9 দিয়ে যদি কাটো, 3 নং 27, 9 দুগুণা 18, 7 6 8 নং 72, 4 পয়েন্ট দাও 0, 4 নং 36,
4 তাহলে 28.44 ইন্টু 5, তাহলে করলে 5 4 5 20 শূন্য হাতে থাকছে 2, 4 5 20, 20 আর 2 22 2 হাতে থাকছে 2, 5 আর 40 আর 2 42 হাতে থাকবে 4, 5 দুগুণা 10, 10 আর 4 14, তাহলে 142.20 অ্যাপ্রক্স বলেছে তো 142.20 নিয়ারেস্ট কি আছে 142%। 140, কারণ এখানে আমি 2 ঘর নিয়ে করলাম, কারণ এখানে দেখো এখানে 142ও আছে 140ও আছে, তার জন্য আমাকে 2 ঘর পয়েন্টে নিয়ে দেখতে হলো যে ওটা 142 না 140। তাহলে এখানে তোমার অ্যাপ্রক্স বলেছে, দেখো তুমি ভালো করে খেয়াল করবে, অ্যাপ্রক্স তোমার এক্সাক্ট বেরোবে না, অ্যাপ্রক্স কত পার্সেন্টেজ বেশি, 142% বেশি। বলো কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? দেখো এই কোয়েশ্চেনটা আমি আর করব না, এইটা তোমরা পারবে। বি মানে তোমরা কি জানো, ফাইন্ড দ্য ভ্যালু অফ বি, বি এর মান তুমি জানো 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেখানে তুমি আর এর ভ্যালু পেয়ে গেছো, এবার আর এর ভ্যালু বসিয়ে 1/3 পাই আর স্কোয়ার এইচ করে, এবার তার মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর ক্ষেত্রে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে, মানে হাইটের জায়গায় 3r + 6 আর রেডিয়াসের জায়গায় আর লিখে আর এর ভ্যালু লিখে এখান থেকে ভ্যালু বের করে নেবে, এটা বাড়ির কাজ থাকবে। এবার আসছি আমরা এই ডিআইটাতে। দেখো এই ডিআইটাতে কি বলছে, এ সার্ভে কন্ডাক্টেড অ্যামং 10Z প্লাস 80 পিপল, টোটাল নাম্বার অফ পিপল আমার কাছে কত আছে, টোটাল নাম্বার অফ পিপল হচ্ছে, টোটাল পিপল হচ্ছে 10Z প্লাস 80, ঠিক আছে। অ্যান্ড অ্যাবাউট দেয়ার লাইকিংস অফ ব্র্যান্ডস PQR, তিনটে ব্র্যান্ড আছে, ইচ পিপল লাইক অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ব্র্যান্ড, ঠিক আছে। তাহলে ভেন ডায়াগ্রাম করে নাও, যেহেতু ইচ পিপল লাইক অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ব্র্যান্ড বলেছে, তাহলে PQR, PQR, ঠিক আছে। এবার কি বলেছে, 80 পিপল লাইকস অনলি P, 80 people likes only P, while 3M% people like all three brands, while 3M% people likes all three brands, ঠিক আছে। Number of people those likes P and R but not Q is thrice the number of people those like Q and R but not P, Q and R but not P এরকম যতজন আছে, P and R but not Q এরকম তার 3 গুণ আছে, ঠিক আছে। এরপরে কি বলেছে, people likes both P and R but not Q is 3M minus root over of L by 3%, while number of people those like P and Q but not R is 2y%, P and Q but not R is 2y%, ঠিক আছে। নাম্বার অফ পিপল দোজ লাইক ব্র্যান্ড P is 81%, মানে টোটাল ব্র্যান্ড P হচ্ছে তোমার কত 81%, ঠিক আছে। while number of people those like only Q is 2%, only Q কত করছে 2%। এইবার আচ্ছা বলছি আমি পরে একবারে, people likes only R is y minus 2%, টোটাল মানে only R পছন্দ করে y minus 2%, while the number of people likes R is 5Z plus 40, number of people likes R is 5Z plus 40, number of people likes brand P is L%, টোটাল ব্র্যান্ড P পছন্দ করে কত L%। তাহলে এখান থেকে আমি কি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে P হচ্ছে টোটাল 81%, আবার P হচ্ছে টোটাল L%, তাহলে আমি বলতে পারি যে L% is equals to 81%, সেখান থেকে আমি বলতে পারি L equals to 81, L equals to 81 বেরোনোর সঙ্গে সঙ্গে আমার এখানে বলে দেওয়া আছে 3M P and Q but not P and R but not Q এর ক্ষেত্রে তোমাকে এখানে বলা আছে 3M minus root over of 81/3, 81/3 means 9/3, এত পার্সেন্টেজ হচ্ছে এটা, তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে কত 3M minus 3%, সিম্পলি তাহলে এটা কত হয়ে যাবে 1/3 M minus 1%, ওকে। এবার টোটাল আমার টোটাল নাম্বার অফ পিপল হচ্ছে 10Z plus 80 আর আর এ হচ্ছে তোমার 5Z plus 40, যদি 5Z plus 40 কে তুমি ইন্টু 2 করো তাহলে ডাইরেক্ট 10Z plus 80 চলে আসছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে ডাইরেক্ট যে R is nothing but 50%। এইবার এখানে একটা জিনিস বলে দিয়েছে,
যে কি বলেছে, বলেছে যে কিউ হচ্ছে অনলি কিউ হচ্ছে 2%, এই 2%টা কার রেসপেক্টে বলছে, অনলি কিউ হচ্ছে 2%, এই 2%টা কার রেসপেক্টে বলছে, এই অনলি কিউ ইজ 2%, এই 2%টা টোটাল নাম্বার অফ পিপলের রেসপেক্টে বলছে। অনলি কিউ ইজ 2%, এই 2%টা টোটাল নাম্বার অফ পিপলের রেসপেক্টে বলছে। তাহলে আমি বলতে পারি এই টোটাল সবাই হচ্ছে তোমার 100%, টোটাল সবাই হচ্ছে 100%, যার ভেতরে অনলি কিউ হচ্ছে 2%, বাদ বাকি সবাই, বাদ বাকি পুরো পোর্শনটা, বাদ বাকি পুরো পোর্শনটা বলতে পুরো এতটা পার্ট, তাহলে কি পুরো এতটা পার্ট হচ্ছে আমার 98%, পুরো এতটা পার্ট হচ্ছে 98%। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এইবার পুরোটা যখন 98%, তাহলে আমি যদি এখানে টোটাল পি এর সঙ্গে টোটাল আর এর যোগ করি, মানে টোটাল P%, পি প্লাস আর, পি কত, পি হচ্ছে আমার 81%, আর কত 50%, এই দুটো মিলে কত হওয়ার কথা ছিল, টোটাল পি আর টোটাল আর মিলে আমার কত হওয়ার কথা ছিল, টোটাল পি আর টোটাল আর মিলে আমার 98% হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমার 98% হচ্ছে না, কারণ অনলি কিউ বাদে টোটাল পি আর টোটাল আর মিলে তাহলে তোমার টোটাল পি আর টোটাল আর মিলে তোমার 98% হওয়ার কথা ছিল কিউ বাদ দিয়ে, কিন্তু 98% হচ্ছে না, টোটাল পি আর টোটাল আর মিলে কত আসছে 131%। এই 131% কেন আসছে, কারণ আমি এখানে মার্জ হয়েছে পি আর আর এর ভেতরে, এখানে তোমার পি আর আর এর ভেতরে এইখানে মার্জ হয়েছে, এই মার্জ হয়েছে বলেই তোমার এখানে এটা বেশি আসছে। তাহলে এটা এখান থেকে যদি তুমি 98% বাদ দাও, এখান থেকে যদি তুমি 98% বাদ দাও, 98% বাদ দেওয়ার অর্থ কি, আমি যদি এখানে ছোট্ট করে এঁকে দেখাই, টোটাল পি আর টোটাল আর এর থেকে তুমি যদি 98% বাদ দাও, 98% বাদ দেওয়ার অর্থ হচ্ছে যে পি আর আর এর ভেতরে যেটুকুনি মার্জ হয়ে আছে সেইটুকুনি মার্জ হওয়া বাদে পুরোটা বাদ চলে যাওয়া। টোটাল 98% বিয়োগ দেওয়ার অর্থ হচ্ছে পি আর আর এর মধ্যে যেটুকুনি মার্জ হয়ে আছে সেইটুকুনি মার্জ হওয়া বাদে বাদ বাকি পুরোটা বাদ চলে যাওয়া। তাহলে এখানে তোমার যে 33% থাকছে, এখানে তোমার যে 33% থাকছে, এই 33% কার ইকুইভ্যালেন্ট, এই 33% ইজ ইকুইভ্যালেন্ট টু, এই 33% ইজ ইকুইভ্যালেন্ট টু 3m minus 3% প্লাস 3m পার্সেন্টেজ। কারণ আমি যদি টোটাল পি আর টোটাল কিউ করি, টোটাল আর করি, তাহলে আমার 98% হওয়ার কথা, বাট 98% হচ্ছে না, তার থেকে বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে, কারণ আমার পি আর আর এর মধ্যে মার্জ হচ্ছে, পি আর আর এর ভেতরে মার্জ হচ্ছে একই জিনিস, তার জন্য আমার এখানে 98% হচ্ছে না, বেশি হচ্ছে। সেই মার্জটা কতটা হচ্ছে সেটা বের করতে গেলে কি করতে হবে, 98% দিয়ে যদি তুমি বিয়োগ করে দাও পি আর আর কে, তাহলে তোমার যতটুকুনি পোর্শন এখানে তোমার মার্জ হয়েছে পি আর আর এর, ততটুকুনি পোর্শন আমার বেরিয়ে আসবে। তাহলে এখান দিয়ে আমি কি বলতে পারি, 3m minus 3 plus 3m equals to 33। এখান থেকে বলতে পারি আমি কি 6m equals to 36। তাহলে এখান থেকে আমি বলতে পারি m equals to কত, 6। তাহলে m equals to আমার কত বেরোলো, 6। বলো এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে এইটুকুনি যদি বোঝা গিয়ে থাকে, তাহলে এইটুকুনি যদি বোঝা গিয়ে থাকে, তাহলে আমি এখানে মান বসিয়ে দিই এখন। তাহলে পি প্লাস আর বাট নট কিউ, এটা কত আসছে এখন, পি প্লাস আর 3 6 18, 18 থেকে 3 গেলে থাকছে 15, 15%। এটা কত আসছে, এটা হচ্ছে তোমার 5%। ঠিক আছে, 3m মানে টোটাল তিনজন মিলে হচ্ছে তোমার এখন, টোটাল তিনজন মিলে হচ্ছে
18%। ঠিক আছে, এইটা আসছে। তাহলে এইবার তুমি এখানে তাহলে এবার কি করতে পারো, এবার যদি আমাকে ওয়াই এর ভ্যালু আমাকে বের করতে হবে, যদি ওয়াই এর ভ্যালু বের করতে পারি তাহলেই আমার পুরোটাই মানে সিম্পলিফাই হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু কি করে বার করব, এবার টোটাল আর আমি কত জানি, টোটাল আর আমি জানি হচ্ছে 50%, তাহলে আমি বলতে পারি 50% is equals to y minus 2% plus 15% plus 5% plus 18%। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা কত, এটা হচ্ছে তোমার 20, 38, 38। তাহলে y minus 2 equals to 50 minus 38। তাহলে 50 minus 38 করলে তোমার এখানে কত থাকছে, 12। তাহলে y minus 2 equals to 12, তাহলে y equals to কত হয়ে যাবে, 14। তাহলে y এর মান যখন 14 চলে আসলো, তার মানে এখানে তোমার p প্লাস কিউ বাট নট আর, এটা কত চলে আসবে, p প্লাস কিউ বাট নট আর, এইটা আমার চলে আসছে 28%। আর এটা কত চলে আসছে, 12%। তাহলে এখনো পর্যন্ত আমরা সবার পার্সেন্টেজ বের করেছি। আমি যদি এটাকে পরিষ্কার করে লিখি, পরিষ্কার করে লিখলে আমার এরকম দাঁড়াচ্ছে, পি কিউ আর। তাহলে এখানে তোমার থাকছে হচ্ছে 80, এখানে থাকছে 28%, এখানে থাকছে 18%, এখানে থাকছে 2%, এখানে হচ্ছে তোমার 5%, এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে তোমার 15%। ঠিক আছে, আর টোটাল পি জানি আমি 81%, টোটাল আর জানি হচ্ছে 50%। তাহলে এখনো পর্যন্ত আমরা সব পার্সেন্টেজ বের করেছি, বাট টোটাল নাম্বার অফ পিপল আমরা এখনো পর্যন্ত বের করতে পারিনি। তাহলে টোটাল নাম্বার অফ পিপল বের করতে গেলে কি করতে হবে, আমাকে একটা নাম্বারের সাহায্য নিতে হবে, কারণ আমাকে পার্সেন্টেজের সঙ্গে নাম্বারকে কম্পেয়ার করতে গেলে আমাকে একটা নাম্বারের সাহায্য নিতে হবে। তাহলে একটা কাজ করি, আমি বলতে পারি, জাস্ট কোনো কিছু ভাববো না, 81% ইজ হোয়াট, 81% ইজ 28% plus 18% plus 15% plus 80। 81% is 28% plus 18% plus 15%, এটা 15 তো, হ্যাঁ, প্লাস 15% প্লাস 80। তাহলে এবার যদি যোগ করো, যোগ করলে 8 5 13, 8 5 13, 13 আর 8 21, সে এক হাতে 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 2 6, 61% equals to 81% plus 80। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, 20% equals to 80। 20% যদি 80 হয়, তাহলে 100% কত, ইন্টু 5 করে দাও দুই দিকে, তাহলে এখানে তোমার 100% equals to 400 বেরিয়ে আসছে। তাহলে টোটাল নাম্বার অফ পিপল আমার কাছে কত আসছে, 10z প্লাস 80 ইকুয়ালস টু 400। তাহলে টোটাল নাম্বার অফ পিপলস আছে 400, যেখানে তোমার তাহলে z এর ভ্যালু কত বেরিয়ে আসবে, 10z ইকুয়ালস টু 320, তাহলে z ইকুয়ালস টু আমার 32। তাহলে z এর ভ্যালু আমার বেরিয়ে আসলো, তাহলে z এর ভ্যালু 32, y এর ভ্যালু 14 আর m এর ভ্যালু 6, এটা আমি পেয়ে গেছি। বলো বুঝতে পেরেছো? এইখানে ভেন ডায়াগ্রামে তোমার পি আর আর কে যোগ করে আমরা 131% পাচ্ছি, সেখান থেকে 98% বিয়োগ করে আমি পি আর আর বোথ কি করে পাচ্ছি, কারণ 3a আর 3m% আমরা পি এর জন্য একবার কনসিডার করেছি, আর আর এর জন্য সেইটাই আমি 3a আর 3m% আবার কনসিডার করছি, মানে দুটো ভ্যালু আমরা একটা টোটাল ভ্যালু 3a প্লাস 3m%, এটাকে আমরা 2 টাইমস কনসিডার করেছি, পি এর জন্য আর এর জন্য, যার জন্য আমার এটা 98%,
2% বাদে বাদ বাকিটা 98% হওয়ার কথা ছিল, বাট ওটা 98% থেকে বেশি আসছে। যেহেতু বেশি আসছে তার জন্য আমি যদি 131 থেকে 98% বিয়োগ দিই, তাহলে আমার PRR এর যে পোর্শনটা বেশি আসছে সেই পোর্শনটা বেরিয়ে আসবে। সেটা আমার কি আসছে, PRR এর মার্জিং স্পট। মার্জিং স্পট কোনটা, 3A% প্লাস 3M%। সেখান থেকে আমি এম এর ভ্যালু আরামসে বের করে নিলাম। এবার এম এর ভ্যালু বেরিয়ে গেল, এবার পুরোটাই ইজি, পুরোটাই একদম পার্সেন্টেজ বসাও, টোটালটা যোগ করে ভ্যালু বার করো। বুঝতে পেরেছো? দেখো এই ডিআইটাতে কি বলছে, রিড দ্য ফলোইং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বেসড অন ইট। দেয়ার আর 4 পয়েন্ট ফ্যাকাল্টি ব্যাংক আর ক্যাট এক্সামের জন্য। অরুণ, কবির, চিরঞ্জীবী অ্যান্ড দীপালি work as a freelancer in at least one institute among 4 ABCD। ঠিক আছে, at least একটাতে তারা কাজ করছে। The pie chart given below shows the breakup degree of total number of hours taught by 4 faculties in a month। আচ্ছা, টোটাল নাম্বার অফ আওয়ার্স মানে একটা মাসে সে কত টোটাল ঘন্টা পড়িয়েছে একজন ফ্যাকাল্টি দ্বারা, সেটা তোমাকে পাই চার্টে দেওয়া আছে। ফলোইং ইনফরমেশন ইজ অলসো নোন। ঠিক আছে, কি বলছে ফলোইং ইনফরমেশনে, ওয়ান শিডিউল মিনস ওয়ান লেকচার টেকেন বাই এ ফ্যাকাল্টি ইন পার্টিকুলার ইনস্টিটিউট। তাহলে একটা শিডিউল মানে হচ্ছে একটা লেকচার টেকেন বাই এ ফ্যাকাল্টি ইন এ পার্টিকুলার ইনস্টিটিউট। One schedule of a institute ABCD respectively contains lecture 5 hours, 3 hours, 6 hours, 4 hours respectively। তার মানে একটা শিডিউল ABCD, A তে একটা শিডিউল, B তে একটা শিডিউল, C তে একটা লেকচার, D তে একটা লেকচার। এই লেকচারের টাইমিং ফিক্স, এমন না যে কোনো টিচার আসবে, অরুণ আসলে অরুণ যদি এতে পড়ায় অরুণকে 5 ঘন্টা পড়াতে হবে, কবির যদি এতে পড়ায় কবিরকেও তোমার 5 ঘন্টাই পড়াতে হবে। এমন না যে কবির ইচ্ছা করে এসে 6 ঘন্টা পড়িয়ে গেল। যেরকম তোমার যে কোনো ইনস্টিটিউটে ক্লাসের টাইমিং, ক্লাস যেমন স্কুলের টাইমিং ফিক্স থাকতো, বাট টিচার চেঞ্জ হতো। একজন টিচার হয়তো দেখা গেল মাসে সপ্তাহে 2টো ক্লাস নিচ্ছে, কিন্তু 2টো ক্লাসের টাইমিং এ 1 ঘন্টা 1 ঘন্টা। আর একজন টিচার দেখা গেল এক সপ্তাহে 5টা ক্লাস নিচ্ছে, 5টা ক্লাসের টাইমিং প্রত্যেকটার 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। তেমনি বলা আছে এ ইনস্টিটিউটের যে একটা ক্লাস, বি ইনস্টিটিউটের একটা ক্লাস, সি ইনস্টিটিউটের একটা ক্লাস আর ডি ইনস্টিটিউটের একটা ক্লাস, টাইমিং ফিক্স, লেকচারের টাইমিং 5 ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা রেসপেক্টিভলি, এটা আমাকে বলে দেওয়া আছে। নো ফ্যাকাল্টি ক্যান লিভ দ্য ক্লাস বিফোর শিডিউল টাইম। তার টাইম শেষ হওয়ার আগে কোনো ফ্যাকাল্টি ক্লাস লিভ করতে পারবে না। আচ্ছা, টোটাল নাম্বার অফ আওয়ার্স টট বাই অল 4 ফ্যাকাল্টিজ টুগেদার ইজ 500। তার মানে টোটাল এই চারজন মিলে টোটাল 500 আওয়ার্স ক্লাস নিয়েছে এক মাসে। ঠিক আছে, কবির ডোন্ট হ্যাভ এনি শিডিউল ইন ইনস্টিটিউটে, কবির একটাও ক্লাস নেয়নি ইনস্টিটিউটেতে কবিরের কোনো যোগদান নেই। and every faculty has at least one schedule in each institute until mentioned otherwise। প্রত্যেক ফ্যাকাল্টি at least একটা শিডিউল থাকবে একটা ইনস্টিটিউটে, মানে একটা লেকচার একটা ইনস্টিটিউটে নেবেই, at least মানে মিনিমাম একটা লেকচার ইনস্টিটিউটে নিতেই হবে। ঠিক আছে, বলো এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে এখানে টোটাল নাম্বার অফ আওয়ার্স দেওয়া আছে কত, 500। ঠিক আছে, টোটাল নাম্বার অফ আওয়ার্স 500, তার ভেতরে দীপালি, অরুণ, কবির আর চিরঞ্জীবী ইন্ডিভিজুয়াল টোটাল নাম্বার অফ আওয়ার্স ক্লাস টেকেন বাই দেম ইন এ মান্থ ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে আমি এটাকে আওয়ারে কনভার্ট করি, আওয়ারে কি করে কনভার্ট করব? দীপালি তোমার কত ডিগ্রি বলেছে, 43.2 ডিগ্রি, আর টোটাল সার্কেল কত, 360 বাই 360 ইন্টু 500 আওয়ার্স। যদি আওয়ারে কনভার্ট করতে, যেরকম পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে ইন্টু 100% করতাম, টোটাল আওয়ার্স দেওয়া আছে, টোটাল আওয়ার্সে কনভার্ট করতে গেলে 500 আওয়ার্স দেওয়া আছে, 500 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করলে তোমার এই পয়েন্টটা নিচে চলে আসছে, 2 শূন্য কেটে যাচ্ছে। বেশ, তাহলে তোমার এখানে কত থাকছে, এখানে যদি 36 দিয়ে ডাইরেক্ট কাটো, 36 দিয়ে তুমি যদি 36 হচ্ছে 36 7 2, 36 দুগুণা 72, 12।
তাহলে 5 বারং কত 60, তাহলে টোটাল নাম্বার অফ আওয়ার্স ক্লাস টেকেন বাই দীপালি ইজ 60 আওয়ার্স। তাহলে টোটাল নাম্বার অফ ক্লাস টেকেন বাই দীপালি, টোটাল নাম্বার অফ আওয়ার্স ক্লাস টেকেন বাই দীপালি ইজ 60 আওয়ার্স। ঠিক আছে, এবার অরুণের কি বলছে 172.8 ডিগ্রি, তাহলে 178.2 বাই 360 ইন্টু 500, তাহলে বারবার এই 500 লেখার থেকে এই পয়েন্ট তোলো, এইটা কাটো, আর একটা শূন্য আসবে সেটাও কেটে দেবা, তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে 36 দিয়ে যদি তুমি কাটো, 36 দিয়ে কাটলে তোমার কি আসছে, 36 দিয়ে কাটলে তোমার, এবার আমরা জানি 12 কি হচ্ছে 1728, ঠিক আছে, তাহলে এখানে তোমার 144, আর এখানে তোমার 3 3 দিয়ে এবার যদি কাটো তাহলে কত আসছে, 3 4 12, 3 8 24, 48, 48 গুণ 5 করে দাও, 5 এটা 40 শূন্য আর থাকবে 4, 4 5 20 আর 4 24, 240 আওয়ার্স। তাহলে টোটাল অরুণ নিয়েছে 240 আওয়ার্স ক্লাস। কবির কত নিয়েছে 90 বাই 360 ইন্টু 500, তাহলে 4 নং 36, 4 25, 5 25 125, 5 25 125, তাহলে 125 আওয়ার্স নিচে তোমার কবির। আর চিরঞ্জীবী কত, চিরঞ্জীবী হচ্ছে তোমার 54, তাহলে 54 বাই 36 ইন্টু 50, তাহলে এবার এখানে তোমার 6 নং 54, 6 6 36, 3 দুগুণা 6, 3 তিরিক্ষে 9, 2 দিয়ে কাটলে তোমার এটা 25, 3 25 75, 75 আওয়ার্স। তাহলে টোটাল নাম্বার অফ আওয়ার্স অফ ক্লাসেস টেকেন বাই চিরঞ্জীবী ইজ 75 আওয়ার্স। বলো এইটুকুনি ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? আর একটা কথা কি বলে দিয়েছে, যে 4টে ইনস্টিটিউট আছে। কি কি ইনস্টিটিউট? এ বি সি ডি। এ বি সি ডি, এতে তোমার কবির থাকবে না, এটা আমাকে বলেই দিয়েছে। কবির এতে ক্লাস করাই না, ঠিক আছে, কবির এতে ক্লাস করায় না। আর প্রত্যেকটা ইনস্টিটিউটে প্রতিটা লেকচারের টাইমিং ফিক্স। এতে হচ্ছে 5 ঘন্টা করে নেবে এক একটা লেকচার, বিতে হচ্ছে 3 ঘন্টা, সিতে হচ্ছে 6 ঘন্টা, আর ডিতে হচ্ছে 4 ঘন্টা। দেখো তাহলে এবার কি করব, এবার কোয়েশ্চেনে আসছি, এখন তো আর কিছু পাচ্ছি না। এবার কি বলছে, Arun visited all institutes in a month and number of schedules of Arun in Institute A is 8. তার মানে অরুণ সবকটা ইনস্টিটিউট ভিজিট করেছে না। আচ্ছা, কটা ইনস্টিটিউট আছে, এ বি সি ডি, এ বি সি ডি, নাম্বার অফ ক্লাসেস, নাম্বার অফ ক্লাসেস, ঠিক আছে। অরুণের এটা হচ্ছে অরুণের উপরে ক্যালকুলেট করছি। আর অরুণের টোটাল কত আওয়ার্স, অরুণের আমরা জানি হচ্ছে 240 আওয়ার্স, অরুণের হচ্ছে 240 আওয়ার্স। আর এ বি সি ডিতে কত, 3 5 3 6 4, 5 3 6 4, 5 3 6 4, অরুণের হচ্ছে কত 240 আওয়ার্স, ঠিক আছে। তাহলে নাম্বার অফ শিডিউলস মানে নাম্বার অফ ক্লাসেস। অরুণ এতে 8খানা ক্লাস নেয়, এতে 8খানা ক্লাস নেয়, আর প্রত্যেকটা ক্লাস কত করে, 5 ঘন্টা করে, তাহলে টোটাল এতে কত ঘন্টা ক্লাস নেয়, 40 আওয়ার্স, ঠিক আছে। which is 60% less than that of in schedules in his schedules in C. 8খানা ক্লাস নেয় যেটা 60% লেস। 60% লেস মানে এটা কত, 40%। 60% লেস মানে এটা হচ্ছে তোমার 40%, তাহলে এটা 40 হলে ওপরে 100, ঠিক আছে। বা তুমি এটাকে ডাইরেক্ট বলতে পারো 60% মানে 3/5, তাহলে 2/5,
8 2/5 ইকুইভ্যালেন্ট টু তোমার 8। তাহলে সি তে কত নাই? সি তে হচ্ছে 20টা ক্লাস নাই। সি তে হচ্ছে তোমার 20টা ক্লাস নাই। তাহলে সি তে যদি 20টা ক্লাস নেয় আর প্রত্যেকটা ক্লাস যদি 6 ঘন্টা করে হয়, তাহলে এখানে তোমার 120 আওয়ার্স যাচ্ছে। দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার অফ শিডিউলস অফ অরুণ ইন ইনস্টিটিউট বি। ইনস্টিটিউট বি তে তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বার অফ শিডিউলস কত কত হতে পারে, ডিফারেন্স, এর ডিফারেন্স কি হতে পারে? আচ্ছা, তোমার এখানে তোমার কত 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 ঘন্টা ক্লাস তাহলে হয়ে গেল তোমার এখানে, তাহলে 160 আওয়ার্স ক্লাস হয়ে গেল। তাহলে রিমেনিং আওয়ার্স কত আছে? এর থেকে তুমি 160 বিয়োগ দিয়ে দাও। তাহলে এখন রিমেনিং 80 আওয়ার্স ক্লাস বাকি আছে। এই 80 আওয়ার্স ক্লাস আমি এখানে ধরলাম যে বি তে নাই এক্সট্রা ক্লাস, ওয়াই তে নাই, ডি তে নাই ওয়াইটা ক্লাস। তাহলে এক্স নাম্বার অফ ক্লাসেস নাই 3 ঘন্টা ধরে, আর ওয়াই নাম্বার অফ ক্লাসেস নাই 4 ঘন্টা ধরে। টোটাল 80 আওয়ার্স। তাহলে 3x ইকুয়ালস টু 80 মাইনাস 4y। তাহলে x ইকুয়ালস টু কত? 80 মাইনাস 4y বাই 3। ঠিক আছে, x ইকুয়ালস টু 80 মাইনাস 4y বাই 3 নাম্বার অফ ক্লাসেস। তাহলে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম নাম্বার অফ শিডিউলস মানে লেকচার্স অফ অরুণ ইন ইনস্টিটিউট বি। ইনস্টিটিউট বি এরটাই ধরেছি আমি, এক্স এরটা। তাহলে এবার মিনিমাম কত হতে পারে? মিনিমাম যদি হতে হয় মিনিমাম নাম্বার অফ ক্লাসেস, তাহলে তোমার ওপরের পার্টকে তোমার মিনিমাম হতে হবে। মিনিমাম হতে গেলে ওপরের পার্টকে মিনিমাম হতে হবে। তাহলে আর ক্লাসেস তো তোমার ইন্টিজারে হবে, কোনো পার্সেন্টেজে হবে না। তাহলে কি কি হতে পারে? ম্যাক্সিমাম আর মিনিমাম। ঠিক আছে, তাহলে তোমার যদি এই ভ্যালুটা যদি বেশি হয়, এই ভ্যালুটা যদি বাড়ে, তবে তোমার নাম্বার অফ ক্লাসেস কি হবে? মিনিমাম হবে। আর এই ভ্যালুটা যদি কমে, তাহলে নাম্বার অফ ক্লাসেস কি হবে? ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে সব থেকে কম কি নিতে পারো? সব থেকে কম তুমি 1 নিতে পারো। যদি তুমি 1 নাও, যদি তুমি নাম্বার অফ ক্লাসেস 0 তুমি নিতে পারবে না, কারণ নাম্বার অফ ক্লাসেস কিছু না কেউ সবকটা ইনস্টিটিউটে ক্লাস নিচ্ছে, তোমাকে বলে দেওয়া হয়েছে। তাহলে তোমার 0 তুমি নিতে পারবে না। তুমি যদি 1 নাও, তাহলে তোমার এখানে 4 থাকছে। তাহলে 4 থাকলে তোমার এখানে 4 দিয়ে যদি বিয়োগ করো, তোমার এখানে 76 থাকছে। 76 3 দিয়ে বিভাজ্য না, তাহলে y 1 হবে না, y ইকুয়ালস টু 1 হবে না। এটা ম্যাক্সিমামের জন্য খুঁজছি। যদি তুমি 2 নাও, 4 দুগুণা 8, তাহলে এখানে তোমার 72 থাকছে। 3 24 72, তাহলে এখানে তোমার 72 থাকছে। 2 হচ্ছে তোমার ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস দ্যাট ক্যান বি টেকেন বাই এ। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস কত হবে? y যদি 2 হয়, তাহলে x এর ভ্যালু x ম্যাক্স কত হয়ে যাবে? x ম্যাক্স কত হয়ে যাবে তোমার? 8 72 3 24 72। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস হচ্ছে 24। এবার মিনিমাম খুঁজতে গেলে y এর ভ্যালুটাকে তোমার বাড়াতে হবে। y এর ভ্যালুটাকে বাড়াতে গেলে দেখো 80-র কাছাকাছি 4 এর মাল্টিপল কি আছে? 20। তাহলে 4 20 80 করলে তো তোমার পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে কেউ কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, এটা তো তাহলে পসিবল না। তাহলে y এর ভ্যালু মিনিমাম ধরতে গেলে লেস দ্যান 20 ধরতে হবে, কারণ 80-র থেকে কম ধরতে হবে। তাহলে 80-র থেকে কম যদি আমি 19 ধরি, তাহলে কি আমার 3 দিয়ে কাটা যাচ্ছে? তাহলে 19 ধরলে তোমার 4 19 76, তাহলে 80 আর 76 4 এর গ্যাপ, কাটা যাচ্ছে না, ইন্টিজারে আসছে না নাম্বার অফ ক্লাসেস। যদি y এর মান 18 ধরি, y এর মান 19 হলো না, y এর মান 18 ধরি, তাহলে কত আসছে? 4 18 72, তাহলে 80 থেকে 72 গেলে তোমার কত থাকছে? 8। এটাতেও হলো না। y এর মান 17 ধরছি, 4 17 68, তাহলে 80 থেকে 68 গেলে তোমার কত থাকছে? 2 ঘর 4 6 রেখে 7 1 12 কাটা যায়, 12 3 দ্বারা ডিভিজিবল।
তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি তোমার 17 হয়, সেই ক্ষেত্রে এটা আবার মিনিমাম ভ্যালু দেবে। তাহলে এক্স মিনিমাম কত হবে? এক্স মিনিমাম কত হবে? তাহলে এখানে তোমার আসছে তোমার 12, 4 68, 68, 80 থেকে 68 গেলে তোমার থাকছে 12, তাহলে 3 4 12, তাহলে 4। তাহলে এদের দুজনের ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বার অফ ক্লাসেসের ডিফারেন্স কত? ম্যাক্সিমাম আর মিনিমাম নাম্বার অফ ক্লাসেসের ডিফারেন্স 20। অপশন 3 ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো পরেরটাতে কি বলছে, ইফ দীপালি ডোন্ট হ্যাভ এনি শিডিউল ইন ইনস্টিটিউট বি অ্যান্ড ডি। যদি দীপালি বি আর ডি তে কোনো শিডিউল থাকে না, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ শিডিউলস অফ দীপালি ইন ইনস্টিটিউট এ। তাহলে এ তে তোমার চারটে ইনস্টিটিউট আছে, এ বি ডি। প্রত্যেকটাতে তোমার ডিফারেন্ট নাম্বার অফ আওয়ার্সের ক্লাস হয়, 5 3 6 4, 5 3 6 4। তাহলে এখানেও তোমার 5 3 6 4। আর আমার যতদূর মনে আছে দীপালি হচ্ছে তোমার 60 আওয়ার্স টোটাল ক্লাস নেয় একটা মাসে। 1 মান্থের দীপালি ক্যান টেক 60 আওয়ার্স ক্লাস। তাহলে দীপালি যদি 60 আওয়ার্স ক্লাস নেয়, দীপালি তোমার 60 আওয়ার্স ক্লাস নেয়, যার ভেতরে বলে দিয়েছে দীপালি বি তে আর ডি তে ক্লাস নিচ্ছে। বি তে আর ডি তে ক্লাস যদি না নেয়, আমি ধরলাম দীপালি তোমার এ তে এক্স নাম্বার অফ ক্লাস নিচ্ছে আর সি তে ওয়াই নাম্বার অফ ক্লাস নিচ্ছে, তাহলে এখানে তোমার 5x প্লাস 6y মিলে হচ্ছে কত? 60। তাহলে 5x ইকুয়ালস, আমাকে যেহেতু নাম্বার অফ ক্লাসেস টেকেন ইন এ এটা বের করতে বলছি, তাহলে আমি 5x ইকুয়ালস টু কত বলতে পারি? 60 মাইনাস 6y, তাহলে 6y। তাহলে x ইকুয়ালস টু আমি কত বলবো? 60 মাইনাস 6y বাই 5। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কি হতে পারে? x এর ভ্যালু কি হতে পারে? দেখো, x এর ভ্যালু বার করতে গেলে আমাকে y এর ভ্যালু পুট করতে হবে। আর y এর ভ্যালু আমরা এমন কিছু পুট করব যেটা 5 দ্বারা ডিভিজিবল করতে পারে। ঠিক আছে, তাহলে 5 দ্বারা ডিভিজিবল হয় কখন? যখন লাস্টে ইউনিট ডিজিটে 5 থাকে অথবা 0 থাকে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু তো তোমার 0 হতে পারে না, y এর ভ্যালু তো তোমার 0 হতে পারে না। ঠিক আছে, কারণ বলে দিয়েছে যে বি তে আর ডি তে ক্লাস নেয় না, তার মানে এ তে আর সি তে ক্লাস নেয়, তার মানে এ তে আর সি তে ক্লাস নেয়। ঠিক আছে, তাহলে তোমার এখানে y এর ভ্যালু 1 হতে পারে, কিন্তু 1 যদি নাও তাহলে তুমি ইউনিট ডিজিটে তুমি 5 পাচ্ছ না। 2 যদি নাও, ঠিক আছে, তাহলেও তুমি 5 পাচ্ছ না। 3 যদি নাও তাহলেও 5 পাচ্ছ না। 4 যদি নাও তাহলেও পসিবল না। 5 যদি নাও, y এর ভ্যালু যদি তুমি 5 নাও, তাহলে y এর ভ্যালু যখন তুমি নেবে 5, কারণ y এর ভ্যালু, এ দেখো y এর তো একটা লিমিট আছে। y এর লিমিট কি? y এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0, লেস দ্যান 60। 6y এর ভ্যালু, 6y এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 60, এমন হতে হবে। মানে y এর ভ্যালু তুমি 10 এর কম নিতে হবে, y এর ভ্যালু 10 এর কম নিতে হবে, আবার 0 থেকে বড় নিতে হবে। ঠিক আছে, y এর ভ্যালু 0 থেকে বড় নিতে হবে, আবার 10 এর কম নিতে হবে, কারণ তাহলে তো ওটা পুরোটাই x তো তোমার 0 হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু যদি তুমি 5 নাও, 5 6 30, y এর ভ্যালু যদি তুমি 5 নাও তাহলে 5 6 30, 5 দিয়ে কাটলে 6, x এর ভ্যালু তোমার 6 আসছে, x এর ভ্যালু তোমার 6 আসছে। তারপরে তুমি যাই নাও, তোমার লাস্ট ইউনিট ডিজিটে 5 অথবা 0 আসবে না, আর y এর ভ্যালু তুমি 10 নিতেও পারবে না, কারণ 10 নিলে x পুরোটাই 0 হয়ে যায়, 10 এর কম নিতে হবে। তাহলে তোমার একটা ভ্যালুই পসিবল যেখানে তুমি x এর মান পাচ্ছ। তাহলে এখানে ফাইন্ড দ্য নাম্বার অফ শিডিউলস অফ দীপালি ইনস্টিটিউট এ। ইনস্টিটিউটে কতগুলো শিডিউলস আছে? ইনস্টিটিউট এ তে তোমার এক্সটা শিডিউলস ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু আমার কত বেরোলো? 6। তাহলে তোমার অপশন 2 ইজ দ্য অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে, কবির has schedules in exactly 2 institutes, out of which one is D. Find the maximum possible number of schedules in institute D for Kabir.
তাহলে কবিরের ক্ষেত্রে তোমার ইনস্টিটিউট ডি তে ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ শিডিউলস কি কি হতে পারে? কটা ইনস্টিটিউট আছে? এ বি সি ডি। এ বি সি ডি কি কি ছিল? 5 3 6 4, আর যতদূর মনে আছে। ইচ ইনস্টিটিউটে নাম্বার অফ ক্লাস আওয়ার্স কত ছিল? 5 3 6 4, আর কবির ছিল 125। 5 3 6 4, কবির হচ্ছে তোমার 125, এক মাসে এত ঘন্টা ক্লাস নেয়, ঠিক আছে? আর এ তে কবির ক্লাস নেয় না, আর ডি তে দুটো ইনস্টিটিউটে ক্লাস নেয়, যার ভেতরে ডি তে নেয়। তাহলে এখান থেকে দুটো পসিবিলিটি আসছে, একটা কি, একটা হচ্ছে বি প্লাস ডি, একটা হচ্ছে সি প্লাস ডি, ঠিক আছে? তাহলে বি তে আমি ধরলাম ডি তে কবির এটা ক্লাস নেয়, সি তে বিটা ক্লাস নেয়, আর বি তে হচ্ছে তোমার সিটা ক্লাস নেয়। তাহলে তোমার এখানে কত আসছে? সি আর ডি যদি করি, তাহলে তোমার এখানে 4A প্লাস 6B টোটাল নাম্বার অফ আওয়ার্স, ঠিক আছে? টোটাল আওয়ার্স ইন ক্লাস সি অ্যান্ড ক্লাস ডি টেকেন বাই কবির ইজ 6B প্লাস 4A ইকুয়ালস টু 125। এইবার দেখো, আমরা কি জানি, যখন আমি ইভেন নাম্বারের সঙ্গে ইভেন বা অড নাম্বারের মাল্টিপ্লাই করি, আমরা কি পাবো? আমরা ইভেন নাম্বার পাবো। কারণ দেখো, 2 এর সঙ্গে তুমি যা কিছুরই গুণ করো, সেটা 3 হোক, 9 হোক, 6 হোক, যা খুশি হোক, 5 হোক, তুমি অলওয়েজ ইভেন নাম্বার পাবে। এটা এক্সাম্পল, ঠিক আছে? এবার ইভেন নাম্বারের সঙ্গে যা কিছুরই গুণ করি আমরা ইভেন নাম্বার পাবো। আর এখানে 6B আর 4A দুটোই কি ইভেন নাম্বারের ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে তোমার এখানে যা কিছুই হবে দুটোই ইভেন নাম্বার হবে। আর তুমি এটা জানো, দুটো ইভেন নাম্বারের যোগফল সবসময় ইভেন হয়। দুটো ইভেন নাম্বারের যোগফল সবসময় ইভেন হয়, কিন্তু আমার এখানে নাম্বার অফ আওয়ার্স কিসে আছে? অডে আছে। তার মানে সি আর ডি তে কখনোই পসিবল না। তাহলে বি আর ডি তে দেখি, বি তে তোমার কি আছে? 3C প্লাস ডি তে কত? 4A ইকুয়ালস টু তোমার কত আছে? 125। তাহলে 3C 4A এটা পসিবল হতে পারে। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ শিডিউলস ইন ইনস্টিটিউট ডি ফর কবির। ম্যাক্সিমাম কত হবে? তাহলে 4A ইকুয়ালস টু 125 মাইনাস 3C বাই এই 4টাকে যদি তুমি নিচে পাঠিয়ে দাও, তাহলে নিচে 4। তাহলে নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ শিডিউলস করতে গেলে কি করতে হবে? আমাকে 3C এর মানটাকে সব থেকে মিনিমাম নিতে হবে। 3C এর মানকে আমি সি কে তো আমি 0 ধরতে পারি না, সি কে আমি মিনিমাম 1 ধরতে পারি। তাহলে সি কে যদি আমি মিনিমাম 1 ধরি, তাহলে এটা তোমার আসবে 122। 122 ইজ নট ডিভিজিবল বাই 4। তাহলে সি কে এবার 2 ধরি। সি কে যদি আমি 2 ধরি, তাহলে সেক্ষেত্রে আমার এটা 6 আসছে। 6 সালে তোমার ইউনিট ডিজিটে তোমার 9 থাকছে, এটাও আমি কাটতে পারবো না। সি কে যদি আমি এবার 3 ধরি, সি কে 3 ধরলে 3 3 9, তাহলে এখানে 9 যদি আমি বিয়োগ করি, 9 আর 6 15, 6 থাকছে, আর থাকছে 1 1 116। 116 কে কি আমি 4 দিয়ে ভাঙতে পারি? 116 কে আমি ভাঙতে পারি না। সি কে এ কে ম্যাক্সিমাম করতে গেলে সি কে মিনিমাম করতে হয়। তাহলে 4 ধরি, 3 4 12, তাহলে 125 দিয়ে চলে যদি আমি 12 বিয়োগ দিই, তাহলে 3 ঘর চলে আসছে, এটাও হবে না, ঠিক আছে? তাহলে এবার যদি আমি সি কে 5 ধরি, 15 15, সি কে যদি আমি 15 ধরি 5, এটা হলো না, এটা হলো না। তাহলে 15 ধরলে তোমার এখানে কত আসছে? 110। 110 কে যদি আমি 4 দিয়ে কাটি, ইট ইজ ডিভিজিবল। কি করে ডিভিজিবল? 4 দুগুণে 8, 4 5 20, ঠিক আছে? তার মানে তোমার সি এর মিনিমাম ভ্যালু তোমার 5 হবে। সি এর মিনিমাম ভ্যালু যদি তোমার 5 হয়, তাহলে এটা তোমার কত চলে আসবে? 110। তাহলে 110 বাই 4 করলে তোমার এর ভ্যালু কত আসবে? 4 দুগুণে 8, 4 5 20, a equals to 20। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস টেকেন বাই কবির ইন ইনস্টিটিউট ডি
ইজ 25 হওয়ার কথা। তো এখানে তো অপশনই দেখতে পাচ্ছি না। দাঁড়াও, এখানে সি এর ভ্যালু যদি আমি 3 ধরি তাহলে 3 তিরিক্ষে 9, সি এর ভ্যালু 3 ধরলে 3 তিরিক্ষে 9, তাহলে 9 দিয়ে যদি তুমি কাটো 125 থেকে যদি তুমি 9 বাদ দাও, 6 ঘর হাতে থাকছে 1, 116। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, 8 আর 3 11, 36, 4 নং 36, 29। আচ্ছা আচ্ছা, সি 5 এ আসার আগেও সি 3 তে তোমার হয়ে যাচ্ছে, তাহলে মিনিমাম পসিবল ভ্যালু ফর সি ইজ 3। তাহলে মিনিমাম পসিবল ভ্যালু অফ ফর সি যদি 3 হয়, তাহলে তোমার ওটা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস ইন এ ইজ ইন ইনস্টিটিউট ডি ইজ পসিবল। তাহলে তোমার এখানে তোমার সি এর ভ্যালু যদি তোমার 3 হয়, তাহলে তোমার 125 দিয়ে বিয়োগ করলে তোমার চলে আসছে 125 দিয়ে তোমার বিয়োগ করলে আসছে হচ্ছে সি এর ভ্যালু তোমার 3 হলে এখানে 116 আসছে। 116কে যদি তুমি 4 দিয়ে ভাঙো তাহলে তোমার এর ভ্যালু কত আসছে, তোমার 29। এর ভ্যালু চলে আসছে 29। 5-এ যাওয়ার দরকার পড়ছে না, 5-এর আগেই তোমার 4 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে তোমার অ্যান্সার কত হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস 29। অপশন 2 ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো শ্রেয়া? দেখো এই কোয়েশ্চেনে কি বলছে, ইফ চিরঞ্জীবী ডোন্ট হ্যাভ এনি শিডিউল ইন ইনস্টিটিউট ডি, তাহলে এ বি সি ডি 4টি ইনস্টিটিউট আছে, 5 3 6 4, and number of schedules in institute B is twice as that of in institute A। তাহলে ইনস্টিটিউট এ তে যদি এটা শিডিউল থাকে, বি তে তোমার 2 এটা শিডিউল আছে। ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ শিডিউলস, আচ্ছা ডি তে কোনো শিডিউলস নেই বলেছে। আচ্ছা, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ শিডিউলস ইন চিরঞ্জীবী ইন এ মান্থ, টোটাল কতগুলো শিডিউলস আছে একটা মাসে। ঠিক আছে, তাহলে এখানে তোমার সি তে আমি ধরলাম বিটা শিডিউলস আছে, আর চিরঞ্জীবী তোমার টোটাল কত আওয়ার্স ক্লাস করায় এক মাসে। চিরঞ্জীবী তোমার 1 মান্থে 75 আওয়ার্স আই থিঙ্ক। চিরঞ্জীবী 1 মান্থে 75 আওয়ার্স ক্লাস করান। তাহলে এবার যদি আমি চিরঞ্জীবী এক মাসে 75 আওয়ার্স ক্লাস করায়, তাহলে আমি এখানে টোটাল নাম্বার অফ আওয়ার্স ইন ইনস্টিটিউটে কত যাচ্ছে 5 এ, টোটাল নাম্বার অফ আওয়ার্স ইন ইনস্টিটিউট বি ইজ 6 এ, টোটাল নাম্বার অফ আওয়ার্স ইন ইনস্টিটিউট সি ইজ 6b। তাই আমি বলতে পারি এখানে টোটাল নাম্বার অফ আওয়ার্স ইজ 11a প্লাস 6b ইকুয়ালস টু 75। তাহলে আমি বলতে পারি এখানে 6b equals to 75 minus 11a, b equals to 75 minus 11a by 6। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কি কি হতে পারে, বি এর মিনিমাম ভ্যালু কি হতে পারে, বি এর মিনিমাম ভ্যালু তোমার এর ভ্যালু যদি তোমার 6 হয়, তাহলে বি এর ভ্যালু মিনিমাম হতে পারে। ঠিক আছে, তাহলে এর মিনিমাম হতে পারে, এর ভ্যালু যদি তোমার 6 হয়, তাহলে 6 এর থেকে আস্তে আস্তে ডিক্রিজিং অর্ডারে যাব। 6 হলে তোমার 66, 9 দিয়ে কাটা যাবে না। ঠিক আছে, 6কে 9 দিয়ে কাটা যাবে না। এর ভ্যালু যদি তোমার 5 হয়, তাহলে এখানে তোমার 75 আর এখানে তোমার 55, কাটলে কত থাকছে 20, 6 দিয়ে ডাইরেক্ট কাটা যায় না, অতএব এটাও হবে না। এর ভ্যালু তোমার কত হচ্ছে, যদি 4 হয় 44, তাহলে 75 আর 44, এখানে কত থাকছে এক ঘর, এটাও কাটা যাবে না। এর ভ্যালু যদি তোমার 3 হয়, তাহলে 75 আর 33, এখানে কত হচ্ছে 42, তাহলে এইটা তোমার কাটা যাবে। আর এখানে যেহেতু কোনো রকম কিছু বলেনি ম্যাক্সিমাম মিনিমাম, তার মানে এখানে একটাই অ্যান্সার হবে,
কোয়েশ্চেন দেখেও বুঝতে হবে, এখানে কিছু বলা নেই, তার মানে এখানে একটাই অ্যান্সার হবে। তার মানে এর ভ্যালু যদি তোমার 3 হয়, তাহলে তোমার এখানে কত হচ্ছে 42, তাহলে বি এর ভ্যালু কত চলে আসবে 7। তাহলে এর ভ্যালু যদি তোমার 3 হয়, বি এর ভ্যালু চলে আসবে 7। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ শিডিউলস ইন মান্থ। তাহলে এর ভ্যালু 3, এ তে 3টে ক্লাস করাই, বি তে 6টা ক্লাস করাই, আর সি তে 7টা ক্লাস করাই। তাহলে তোমার এখানে কত আসছে, 6 আর 3 9, 9 আর 7 16। তাহলে টোটাল নাম্বার অফ ক্লাসেস বাই চিরঞ্জীবী ইন এ মান্থ ইজ 16। তাহলে 16 ইজ আওয়ার অ্যান্সার। বলো বুঝতে পেরেছো? আমি এখানে প্রথমে এর ভ্যালুটাকে একটা লিমিটে নিয়ে আসলাম। কি করে লিমিটে আনবো? কারণ আমি জানি এটাকে 75 এক্সিড করালে হবে না, এই এই বিয়োগ ফলটাকে আমাকে লেস দেন 75 রাখতে হবে। তাহলে লেস দেন 75 কি, মিনিমাম এর এর ভ্যালু ম্যাক্সিমাম যদি তোমার এই ভ্যালুটা যদি সব থেকে বেশি হয়, তবেই পুরো বিটা মিনিমাম হবে। তাহলে এর ভ্যালু আমি যদি 6 ধরি, তবে সেই ক্ষেত্রে তোমার এখানে এই 6 ধরি, তাহলে সেইটা হবে আমার লিমিট। এর ভ্যালু 6 এর বেশি হতে পারবে না। 6 এর ভ্যালু যদি এর ভ্যালু যদি তোমার 7 হয়ে যায়, তাহলে এটা তোমার নেগেটিভ, বি এর ভ্যালু তোমার নেগেটিভে চলে যাবে। তার জন্য এর ভ্যালু তোমার 6 এর বেশি হবে না, 6 এর কম হবে। তাই 6 এর থেকে কমাতে 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 দেখছে। ঠিক আছে, বুঝতে পেরেছো?